প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। বেইলি রোড নাটক সরণির মহিলা সমিতির ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে নাট্যোৎসব বাঁশরী নজরুল নাট্য সমারোহ 2024। 1 জুন থেকে 7 জুন পর্যন্ত উৎসবে মোট 11টি নাটক মঞ্চায়িত হবে। এই আয়োজনে আজ সন্ধ্যা 6:30টায় মঞ্চায়িত হবে লেটো নাটক সুদখোর ব্রজেন মুখার্জি এবং সন্ধ্যা 7:30টায় মঞ্চায়িত হবে লেটো নাটক বউয়ের বিয়ে। উৎসব চলবে 7 জুন পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী এক্সপ্রেশনস ইন গ্রাফিক্স। প্রতিদিন বেলা 11:30টা থেকে সন্ধ্যা 7:30টা এই সময় প্রদর্শনী চলবে 4 জুন পর্যন্ত। লালমাটিয়ার কলা কেন্দ্র ও দ্বীপ গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে ইন্টার আলিয়া আন্তঃপ্রসঙ্গত শীর্ষক বহুমাত্রিক যৌথ প্রদর্শনী। প্রদর্শনী চলবে 2 জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। রাত 8:20 থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। হ্যাঁ, নিয়ে যান, তবে তাকে ভালো করে বুঝিয়ে বলে দেবেন, এরপর থেকে যেন ঠিকঠাকভাবে চলে। তোর বাবার আমি কতবার কইছি তোর সারাই আনার জন্য। বাবা বাড়িতেও নাই, কই গেছে তাহলে? নীলিমার বিয়ে হয়ে গেছে। নীলিমার বিয়ে, তোর বাবাকে এসে নিয়ে গেছে। ঘরের শত্রু বিভীষণ। রাত 9:30 থাকছে একক নাটক। প্রধান, বার বেশি লাগতেছে না তো? কি করো? আব্বাসে তো আব্বাস তো কি আব্বাই আমার হাতটা চাইরা হারাই গেল। তাহলে বন্ধু তোমার কুফল খারাপ, তুমি তো 4 লাখ টাকা পাইতা না। তোমার মনে হয় পুরোপুরি পেট ভরে নাই, তাই না? জীবিত রশিদ মিয়ার চেয়ে মৃত রশিদ মিয়ার দাম অনেক বেশি। জীবিত বাবারে অস্বীকার করতে পারলে আমি বাবা হইতে পারব। পৃথিবীতে এর থেকে কঠিন হিসাব মনে হয় আর নাই। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। দেখছেন আজ দুপুরে। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ ডক্টর বিমল ছাজের। শুভ দুপুর। নমস্কার। কেমন আছেন? ভালো আছি। 31 মেতে আমাদের একটা সেমিনার ছিল, তার জন্য এখানে বাংলাদেশে ঢাকাতে এসেছি। একদম। সাউল হার্ট সেন্টার বিডির আয়োজনে 31শে মে আপনাদের একটা সেমিনার হয়েছে এবং ডে লং একটি সেমিনার হয়েছে। খুবই ভালো লাগছে এটা জেনে যে আপনাদের সেমিনারটি সফল হয়েছে। একটু জানতে চাইবো যে মূলত হৃদরোগ নিয়েই তো আপনাদের এই সেমিনার এবং লাইফস্টাইল নিয়ে আপনারা সেমিনারটি করেছেন। সব কিছু মিলিয়ে আসলে মূল যে বক্তব্য সেটা আপনারা কি দিতে চেয়েছেন? বেসিক্যালি আমরা বলতে চাই হার্টের অসুখটা সেলফ ক্রিয়েটেড অসুখ। আল্লাহ গড আমাদের এই হার্টের অসুখ দেয় না, এটা আমরা নিজেরা তৈরি করি অ্যান্ড ওভার দ্য ইয়ার্স তৈরি করি। ভুল খাওয়া, বেশি করে ফ্যাট খাওয়া, এক্সারসাইজ কমে যাওয়া, টেনশন, স্মোকিং করা, এই ধরনের কারণে ব্লকেজ বাড়তে থাকে আমাদের ভেতরে। আর যারা স্পিডে বাড়ায় তারা একদিন না একদিন কষ্ট পায়, বুকে ব্যথা হয়। এই ব্যাপারটা আমরা হার্টের পেশেন্টদেরকে বোঝাই কি আপনারা এইভাবে ব্লকেজটা তৈরি করেছেন, এখন ব্লকেজটাকে রুখতে হবে, দ্যাট ইজ প্রিভেনশন। আর যদি আরও ভালো করে চলেন তাহলে ব্লকেজটাকে কমাতে হবে, এটাকে বলে রিভার্সাল। তো কিভাবে বিনা সার্জারি করে, বিনা এনজিওপ্লাস্টি বা রিং পরিয়ে আপনারা হার্টের অসুখটাকে রুখে দিতে পারেন আর রিভার্স করতে পারেন, তার জন্য খাবার দাবারে কি চেঞ্জ হবে, কিভাবে এক্সারসাইজ করতে হবে, কতটা কি করতে হবে, আর সেফ হওয়ার জন্য ওষুধ কতটা নিতে হবে, এটা আমরা ওই পুরো দিনব্যাপী আমাদের 700 জন পেশেন্ট ছিল, তাদেরকে আমরা বুঝিয়েছি কিভাবে এটা হবে। আর এটা আমাদের 19তম সেমিনার। বাহ, চমৎকার।
সাউল হার্ট সেন্টার যেটা নিয়ে কাজ করছে মূলত যে বিনা অপারেশনে হৃদরোগ কিভাবে সারানো যায় বা প্রিভেনশনটা কিভাবে হতে পারে সেটা নিয়ে, এবং এই জায়গাটাতে আপনারা চিকিৎসা শাস্ত্র একটা বিপ্লবের মতন সৃষ্টি করেছেন যেখানে আর্ট এবং সায়েন্সকে এক জায়গায় করা হয়েছে। এটা কিভাবে সম্ভব হলো? দেখুন, একটা সিম্পল অ্যানালজি, হার্টের পেশেন্টের নাম্বার হু হু করে বেড়ে যাচ্ছে। পুরো বাংলাদেশ, ইন্ডিয়া, পুরো উপমহাদেশে সব জায়গায় হার্টের পেশেন্ট বাড়ছে। বেসিক্যালি কারণ কি, হার্টের অসুখের যে আসল কারণটা সেটা আমরা ইন্টারভিন করছি না। আমরা দেখছি লোকে ভাবছে বাইপাস সার্জারি বা রিং পরানো বা এই ধরনের সার্জারি করলে হার্টের অসুখ ঠিক হয়। অ্যাকচুয়ালি এটা ঠিক হয় না, ওটা একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট। আপনি টিউবটার ভেতরে ব্লকেজ করে দিয়েছেন, আপনার নতুন টিউব লাগিয়ে দিল, এবার নতুন বন্ধ হবে। রিং পরিয়ে দেওয়া মানে কি ওটা ক্লিন করে দেওয়া, আবার ওটা বন্ধ হয়ে যাবে। তো আমরা এটা দেখেছি যে হার্টের অসুখের আসল ট্রিটমেন্ট সেটা হলো লাইফস্টাইল চেঞ্জ। কিভাবে তেল ছাড়া খাবার হতে পারে, কিভাবে আপনি কোলেস্ট্রলটাকে অ্যাভয়েড করতে পারেন, কিভাবে ওজন কম করবেন, ব্লাড প্রেশার কন্ট্রোল করবেন, সুগার এগুলো কিন্তু সব কন্ট্রোলেবল। তার সঙ্গে কিভাবে আমরা এক্সারসাইজ করি, এগুলো যদি পেশেন্টরা জানতে পারে তাহলে ওরা ব্লকেজটাকে বাড়াবে না। ব্লকেজের কারণগুলো, হার্টের অসুখ আর অন্য অসুখের মধ্যে একটা ফরক আছে। হার্টের অসুখে অনেকগুলো কারণ, ম্যালেরিয়ার একটা কারণ, কোনো ইনফেকশন হলো, নিউমোনিয়া হলো একটা কারণ, ওই কারণটাকে সরিয়ে দিলে অসুখ শেষ। কিন্তু হার্টের অসুখ একটু কমপ্লিকেটেড ইন দ্য সেন্স, এতে কোলেস্ট্রলও কম করতে হবে, ট্রাইগ্লিসারাইডও, ব্লাড প্রেশারও, সুগারও, ওজনও, খাবার দাবারও, হাঁটাটা, এক্সারসাইজটা। তো ইটস আ কম্পোজিট প্রসেস, মাল্টিপল রিস্ক ফ্যাক্টর ইন্টারভেনশন আমরা বলি। তো আমরা যদি সবগুলো কারণকে একসঙ্গে কন্ট্রোল করে দিই তাহলে হার্টের অসুখ আর বাড়বে না, হার্টের অসুখ দাঁড়াবে। আর যদি খুব ভালোভাবে কন্ট্রোল করি তাহলে ব্লকেজ কম হতে থাকবে। ইন দ্যাট কেস পেশেন্টের কখনো হার্ট অ্যাটাক হবে না, কখনো ওদের অপারেশনের দরকার পড়বে না। আপনারা বলছেন বিনা তেলে রান্নার কথা বা বিনা তেলে যে রান্না সেটা খাবার কথা, এটা তো লাইফস্টাইলের একটা পার্ট। কিন্তু আমাদের কাছে খুব আশ্চর্যজনক একটা বিষয় বলে মনে হয় যে আসলেও কি বিনা তেলে রান্না সম্ভব কিনা। আর এটা আপনাকে বোঝাবার জন্য একটু ডিটেল যাই। তেল ফ্যাট এটা সবাই জানে। জি, যদি এই ফ্যাটের ডিপোজিট দেখতে চান, রান্নাঘরে পুরো দিন রান্না হবার পরে আপনি যেখানে গ্যাসের চুলাটা রাখা আছে তার পাশের দেওয়ালে হাত লাগাবেন, চিপচিপ করবে, আর 1 মাস সাফ করবেন না, দেখবেন লেয়ার বাই লেয়ার জমে যাচ্ছে। সেম তেলের ব্লকেজটা আমাদের হার্টের টিউবের ভেতরে হয়ে যায়। এই যে ফ্যাট খাচ্ছে ওটা ওখানে ভেতরে জমতে থাকে আর ব্লকেজ তৈরি করে। আচ্ছা। আর তার সঙ্গে তেল হলো ট্রাইগ্লিসারাইড, আর কোলেস্ট্রল আরেকটা আছে, সেটা পাওয়া যায় জানোয়ারের খানা, অ্যানিমাল ফুড থেকে। এখন তেলের কথা যদি ভাবেন, তেলে আপনি আঙুল দিন আর মুখে দিয়ে দেখবেন কোনো টেস্ট নাই। না, যখন টেস্ট নাই তাহলে দিচ্ছেন কেন? একজন ভদ্রমহিলাকে আমি বললাম, এই দেখুন এই তেল আর এই আপনার সবজি, আর আপনি বানান, আমি মশলার ডাব্বাটা রেখে নিলাম। বলছে তাহলে কি করে হবে? আমি বললাম কেন, তেলে যা যা টেস্ট এগুলো ইউজ করে নিন। বলছে তেলের কোনো টেস্টই নেই। আমি বললাম এটা তো আমি জিজ্ঞাসা করছি আপনাকে, তাহলে দিচ্ছেন কেন? খুব চিন্তায় পড়ে গেল। তারপর আমাকে কি বললো কি না ওই মশলাটাকে তেল দিয়ে ভাজতে হয়। আমি বললাম কোন মশলা? নুনটাকে, লবণটাকে, লঙ্কাটাকে? বলে না, লবণ লঙ্কা তো ভাজতে হয় না, এমনি দিয়ে যেতে পারি। এই যে হলুদ আছে, জিরে আছে, যেটা যে মশলাগুলো ব্যবহার করা আছে, হচ্ছে, বা পেঁয়াজ আছে, বা টমেটো আছে, বা আদা রসুন আছে, সেগুলোকে ভাজতে হয় তেল দিয়ে। তো আমরা পানি থেকে এটাকে ভেজে দিই। এই পানি থেকে ভাজাটা খুবই সরল। আমরা এই যে সেমিনারে ওদেরকে বিনা তেলের খাওয়ালাম, বলেছে টেস্ট সেম। আমি বললাম মশলা সেম আছে, কেবল ভাজার প্রসেসটা চেঞ্জ করা হয়েছে। আগে তেল দিয়ে ভাজতেন, এখন পানি দিয়ে ভাজতে হবে। আর তারপরে আমাদের সামনে বানিয়ে দেখিয়ে দিই কীভাবে বানাতে হয়। খুব সরল, আপনাকে 1 মিনিট আমি বোঝাতে পারি কিভাবে আমরা বানাই। আচ্ছা, কড়াইটা গরম হয়ে গেল, তখন প্রথম আপনারা তেল দেন, আমরা তেল দিই না। আমরা বলি প্রথমে জিরেটাকে দাও, আর জিরেটাকে আস্ত জিরেকে ভাজো, তার সঙ্গে তেজপাতা বা একটু সর্ষে দিতে পারেন, এটা ভাজলাম। যখন জিরেটা যখন কড়কতে লাগলো, যখনটা ফুটতে লাগলো, ফোড়ন দিতে লাগলো, তখন ওতে পেঁয়াজ ঢেলে দিলাম। এবার পেঁয়াজ ওটা জিরেটা চিপকে গেলে পেঁয়াজ ভাজা শুরু। আর যখন পেঁয়াজ একটু শুকনো হলো, একটু পানি দিয়ে একটু ভিজিয়ে দিলেন, আর একটু 1/2 চামচ 1 চামচ পানি দিলেন, এবার ভাজা থাকলো, জলটা উঠলো, আবার দিলেন, আবার দিলেন, আবার দিলেন, আবার দিলেন, পেঁয়াজ ভাজা হলো। এখন পেঁয়াজের ওপরে, এখন কড়াইয়ে দুটো এরিয়া, একদিকে পেঁয়াজ, একদিকে কড়াই। আপনি কড়াইয়ে যদি মশলা দেবেন সব পুড়ে যাবে। তাহলে পেঁয়াজের ওপরে সব মশলাগুলো দিয়ে দিন, হলুদ আর যত রকম হলুদ, লঙ্কা আর ধনে আর যত রকম আদা রসুন সব ওর উপরে দিন। এবার ভাজতে থাকুন, পানি দিতে থাকুন, ভাজতে থাকুন।
2-4 মিনিট পরে টমেটো দেবেন, টমেটোর জলটা পুরো বার করে দিন ভেজে ভেজে। এরপরে যে গ্রেভিটা তৈরি হচ্ছে সেটাতে কেবল দেখতে হবে হলুদটা কাঁচা আছে না পাকা আছে। যেই হলুদটা পাকা হয়ে গেল মানে টেস্টটা বদলে গেল, এখন ওতে আপনি যে কোনো সবজি দিন, পানি দিয়ে বয়েল করে নিন, আর একদম সেম টু সেম টেস্ট হবে। তো এই জিরো অয়েলের খাবারটা খুবই ভালো জিনিস, মশলা পুরো আছে, কেবল পদ্ধতিটা চেঞ্জ হয়ে যায়। আমরা এখন কি দেখছি কি লোকের মাইন্ডসেট হয়ে গিয়েছে তেলটা দিতেই হবে। দিতেই হবে, হ্যাঁ। এই যে তেলটা দিতেই হবে এটার কোনো মানে নেই, কারণ কি এটা শিখেছে ওরা। আমরা একটা রাস্তায় যেতাম অনেক বছর ধরে, এখন ধরা পড়লো নতুন রাস্তা হয়ে গিয়েছে। এবার নতুন রাস্তা ট্রাই করুন, একবার জিরো অয়েল বানিয়ে দেখছেন, যদি সেম টেস্ট হয় তাহলে তেলের দরকার কি। আর তেল থেকে হার্টের অসুখ হচ্ছে, লোক মোটা হয়ে যাচ্ছে, ডায়াবেটিস, ব্লাড প্রেশারে তেলের রুল আছে, আর হার্টের সমস্যা তো হার্টের সমস্যা তো আছেই। তো বিনা তেলে যদি রান্না হতে পারে তাহলে কেন। আর আমরা 1000টা ডিশ তৈরি করে ফেলেছি বিনা তেলের, আর সবগুলো সুস্বাদু, মজার টেস্ট। আমরা আগে এদেরকে খাওয়াই, তারপরে খাইয়ে বানিয়ে দেখিয়ে দিই কিভাবে বিনা তেলে রান্না হয়, অ্যান্ড ইটস ওয়ান্ডারফুল। আচ্ছা, এই যে সাউল হার্ট সেন্টার যেটা আপনি প্রতিষ্ঠা করেছিলেন 1995 সালে, সেটা হচ্ছে দিল্লিতে। আপনি তো চিকিৎসা বিজ্ঞানে অনেক দিন আগে থেকেই কাজ করছিলেন এবং হার্টের সমস্যা নিয়েই কাজ করছিলেন। সেই জায়গা থেকে আপনার কাছে কেন মনে হলো, বা আপনি কেন আসলে ওই প্রয়োজনীয়তা অনুভব করলেন যে সাউল হার্ট সেন্টারটা আসলে জরুরি, বা এই যে একটা চিকিৎসা শাস্ত্রের অন্যরকম একটা উদ্ভাবন, এই জিনিসটা জরুরি? এর জন্য একটা ছোট্ট স্টোরি বলতে হবে। আমি কলকাতা থেকে আরজি কর মেডিকেল কলেজ থেকে MBBS পাস করি। তখন আমি খুব কনফিডেন্ট ডক্টর ছিলাম, কারণ কি আমি জানতাম আমাদের মেডিকেল সায়েন্সে যা শিখেছি সেটা একদম পুরো আনকোশ্চেন্ড জিনিস, আর সব জিনিস দেখে শুনে আমি ডাক্তার হয়েছি, যে কোনো অসুখকে আমি ঠিক করে দিতে পারি। আমি দিল্লি গেলাম, ওখানে কার্ডিওলজি ডিপার্টমেন্টে একটা ডক্টর রাম মনোহর লোহিয়া হসপিটাল আছেন, ওখানে আমি জয়েন করলাম। এক পেশেন্ট আমার লাইফ বদলে দিয়ে গেল। তখন এরকম হতো, আমরা স্ট্যান্ডার্ড পেশেন্ট আসতো, ওর হার্টের অসুখ ডায়াগনোসিস হতো, ওকে ওষুধ লিখে দিতাম। তখন এই বাইপাস বা রিং পরানো শুরু হয়নি, খুব অল্প হতো কোচ। দ্যাট ইজ 1986। এক পেশেন্ট সে আমার কাছে এলো, হার্টের অসুখ, হাঁটতে গেলে বুকে ব্যথা হতো। ওকে আমি 6টা ট্যাবলেট লিখে দিলাম, আর ওকে বললাম আপনি এটা খান, 1 মাস পরে কথা বলবেন। 1 মাস পরে একদম ব্যথা শেষ হয়ে গিয়েছে। ওতে একটা নাইট্রেট বলে ওষুধ হয়, সেটা থেকে টিউবটা চড়া হয়ে যায়, পেশেন্ট আরাম পেয়ে যায়। আর ওকে আমি ব্লাড পাতলা করার ওষুধ দিয়ে ছেড়ে দিলাম। কিছুদিন পরে এসে আমি বললাম এই ওষুধ খেতে থাকুন। কিছুদিন পরে আবার ব্যথা হচ্ছে, আমি ওকে 6টার জায়গায় আরও বাড়িয়ে দিলাম। আবার ব্যথা হচ্ছে, আবার বাড়িয়ে দিলাম। এরকমভাবে 6 মাসের মধ্যে ওর ব্লকেজ বাড়লো, আর আমি ওষুধ বাড়ালাম। তারপরে একদিন যা হবার সেটা, ওর হার্ট অ্যাটাক হলো। আমাদের হাসপাতালে আইসিইউকে ওকে ভর্তি করা হলো। আমাদের বড় বড় ডাক্তাররা এসে ওকে বাঁচাবার চেষ্টা করলো, অ্যান্ড আলটিমেটলি দ্যাট পেশেন্ট ডায়েড। ওরা ডেথ সার্টিফিকেট লিখে ফাইল বন্ধ করা হলো, রিলেটিভকে বলা হলো আমরা চেষ্টা করেছিলাম পুরো। কিন্তু সেদিন আমি ভাবতে লাগলাম এই পেশেন্টের ডেথটা কেন হলো। আর তখন আমি রিয়েলাইজ করলাম যে আমি ওষুধ দিচ্ছিলাম, ওটা ওষুধটাকে ঠিক করছিল না। ইট ওয়াজ অনলি গিভিং হিম রিলিফ। ওর খাবার দাবার ভুল ছিল, সিগারেট খেত, বেশি মিট খেত, তেল খেত, ওর ব্লকেজ বাড়ছিল। আর যখন ব্লকেজ বাড়ছিল, ওর কষ্ট বাড়ছিল, আমরা ওষুধ বাড়িয়ে যাচ্ছি। অ্যান্ড দ্যাট ডে সাডেনলি আই রিয়েলাইজ মোটামুটি পুরো কার্ডিওলজি সিস্টেম এটাই করছে, ব্লকেজ বাড়ুক কোনো অসুবিধা নেই, ওষুধ বাড়া খাও, আর হার্ট অ্যাটাক হলে ভর্তি হয়ে যাও। মানে হার্ট অ্যাটাক হবে এটা একদম একদম আনকোশ্চেন জিনিস, হার্টের পেশেন্ট হার্ট অ্যাটাক হবে। সেদিন আমি ভাবতে লাগলাম যদি আমরা লাইফস্টাইলটাই চেঞ্জ করে দিই তাহলে তো পেশেন্টের মারা যেত না। অ্যান্ড দ্যাট ডে অনওয়ার্ডস আই স্টার্টেড ডুইং সেম থিং। আমি ওষুধ দিয়ে বলতাম দেখো এই ওষুধ যদি আপনি খাবেন না, জিন্দগি ভরে কখনো ঠিক হবেন না। মানে ভাবুন, ডাক্তার ওষুধ লিখে বলছে কি ওষুধে আপনি জিন্দগি ভর ঠিক হবেন না। যদি ঠিক হতে চান কাল থেকে হাঁটা শুরু করুন, খাবারে এই চেঞ্জ করুন, এক্সারসাইজ করুন, অ্যান্ড দিস ওয়াজ দ্য বিগিনিং। তারপরে আমি আমার MD করি, তারপরে আমি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, যেটা দিল্লির সবথেকে বড় হাসপাতাল, ওখানে আমি 6 বছর কাজ করেছি। এর উপরে রিসার্চ করলাম কি করলে হার্টের অসুখটাকে রোকা যেতে পারে। আমরা রিয়েলাইজ করলাম একটা জিনিস করলে হবে না, অনেকগুলো জিনিস করাতে হবে। কোলেস্ট্রলও কম করতে হবে, ট্রাইগ্লিসারাইডও, ব্লাড প্রেশারও, সুগারও, স্মোকিংও, ওজনও কমাতে হবে, হাঁটাও করতে হবে, ফল সবজি খেতে হবে। সো উই ডেভেলপ দিস প্রোগ্রাম অ্যাট দ্য অল ইন্ডিয়া ইনস্টিটিউট। আর সেই সময় আমার সঙ্গে দেখা হলো ডক্টর ডিন অর্নিসের, যিনি আমেরিকাতে এই সিস্টেমটাকে লাগু করেছিলেন। তিনি প্রথম ডাক্তার যিনি মেডিকেল সায়েন্সকে দেখিয়ে দিলেন যদি সবগুলো ফ্যাক্টরকে কম করা যায় তাহলে ব্লকেজ কম হয়ে যাবে।
বাড়বে না সেটা না, কমে যাবে। দ্যাট ইজ রিভার্সাল অফ হার্ট ডিজিজ অ্যান্ড ইট ওয়াজ পাবলিশ ইন ল্যান্ডসেট, জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, আমেরিকান জার্নাল অফ কার্ডিওলজি, এগুলোতে সবগুলো বেরোলো কি ব্লকেজ রিভার্স হতে পারে। আর আমরা সেই ট্র্যাকেই ছিলাম। আমরা কেবল ওটাকে আমাদের উপমহাদেশের মতো করে দিয়েছিলাম, খাবার দাবার চেঞ্জ করে, অ্যান্ড দিস ওয়ার্কড ভেরি ওয়েল। আমি 1995 আজ থেকে 29 বছর আগে আই রিজাইন ফ্রম এইমস। জি, আমি আমার নিজের ক্লিনিক শুরু করলাম, সাওলের শুরু করলাম। আমরা বললাম এটা সায়েন্স অ্যান্ড আর্ট দুটো মিলিয়ে আমার সংস্থার নাম রাখা হলো সাওল। আর সেটা প্রথম ক্লিনিক আমার ছিল। আর আজকের দিনে আমরা 135 ক্লিনিক রান করি, ইনক্লুডিং ক্লিনিক্স ইন বাংলাদেশ, ওয়ান ইন চিটাগাঁও, ওয়ান ইন ঢাকা, ওয়ান ইন সিলেট। আচ্ছা, দিল্লি এবং নেপালে তো ছিল সাউথ। নেপালে কাঠমান্ডুতে আমাদের সেন্টার। আচ্ছা, আর বাংলাদেশে তো আছে। কি পার্থক্য মনে হয় যখন সিস্টেমের এগেইনস্টে গিয়ে এরকম একটি বিপ্লব আপনারা সূচনা করেছেন তখন? সব থেকে আমি দেখেছি আমাদের কার্ডিওলজিস্ট ছাড়া প্রতিটা ডাক্তার খুশি আমাদের থেকে। কার্ডিওলজিস্টদের একটা প্রবলেম আছে কি তাদের টাকা পয়সার প্রবলেম হতে পারে, ইকোনমিক গেইনটাকে লস করতে পারে। আপনি জানেন আজকের দিনে সব থেকে লিউক্রেটিভ হাসপাতাল হলো হার্টের হাসপাতাল। কেউ কি হার্টের পেশেন্ট এলেই ওরা খাবার দাবারের কথা বলে না, ওরা বলে রিং করাতে হবে, বাইপাস করতে হবে, আর দুটোই অনেক কস্টলি। একদম। তাহলে হাসপাতালের সব সিস্টেমের হলো কি হার্টের সার্জারি করো, এনজিওপ্লাস্টি করো, অ্যান্ড ইটস ইকোনমিক বেনিফিটের জন্য কার্ডিওলজিস্টরা এই সিস্টেমে আমাদের যোগ দিল না। কিন্তু অন্য ডাক্তাররা খুব খুশি, বলে না তুমি যা করছো একদম ভালো করছো, তুমি আসল কারণটা সরাচ্ছ। একটা আপনাকে ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। একজন আমাকে এসে একদিন কি বললো, স্যার কার্ডিওলজিতে ট্রিমেন্ডাস প্রোগ্রেস হচ্ছে। আমরা কোথায় দেখলে ভাই প্রোগ্রেস? বলে দিল্লিতে 2টো হার্টের হাসপাতাল ছিল, এখন 25টা আছে। আমি আর কিছু দেখলে? বলে প্রতিটা হাসপাতালে বিল্ডিং লম্বা চওড়া হচ্ছে। আমি বললাম 2-4 লক্ষ 5 লক্ষ এক একজন দিলে তো বিল্ডিং হবে। আপনি ভিড় দেখেছেন? আমি দেখুন হার্টের পেশেন্ট বেড়ে যাচ্ছে। তারপরে আমি বললাম আচ্ছা একটা কথা বলুন, হার্টের পেশেন্ট বেড়ে যাচ্ছে, এটা কি সাকসেসের লক্ষণ না ফেলিয়ারের লক্ষণ? ফেইলিয়ারের লক্ষণ। যদি স্মল পক্সের পেশেন্ট শেষ হয়ে গেল, যদি পোলিওর পেশেন্ট শেষ হয়ে গিয়েছে, এটা সাকসেস ছিল। আর যখন হার্টের পেশেন্ট বেড়ে যাচ্ছে তা সাকসেস না। তাহলে এই দুটো ট্রিটমেন্ট করা হচ্ছে মেনলি কার্ডিওলজিস্টকে হেল্প করার জন্য, সার্জনকে হেল্প করার জন্য, হার্টের হাসপাতালকে হেল্প করার জন্য। আসল কারণটা হলো ব্লকেজ কেন তৈরি হচ্ছে, আর সেটাতে সাওল আমরা আসছি। আমরা বলছি না এটা বিপ্লব, পুরো সিস্টেমটা চেঞ্জ করে দাও, হার্টের পেশেন্ট হবেই না। যদি ফিনল্যান্ডকে এক্সাম্পল নিই, ফিনল্যান্ড বলে একজন ইউরোপিয়ান কান্ট্রি, ওরা পুরো দেশের এক একটা লোককে এডুকেট করে ওরা দেখিয়ে দিল 85% হার্ট অ্যাটাক কমে গেছে। তার মানে 85% হার্টের হাসপাতালে দরকারই নেই ওদের। সো নাও দিস ইজ হোয়াট ক্যান বি ডান। যদি আমরা পুরো দেশকে এডুকেট করতে পারি হার্টের অসুখটা কিভাবে হয়, কি করা উচিত, আর সেটা সাউলের লক্ষ্য। জি, আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে হার্টের যে চিকিৎসা সেটা বেশ ব্যয় সাপেক্ষ। সাউল যে ট্রিটমেন্টটা দিচ্ছে সেটার ব্যয় কি জনসাধারণের ক্ষমতার মধ্যে কিনা? 4 রকম ট্রিটমেন্ট দিই। প্রথম হলো লাইফস্টাইল চেঞ্জ। তার জন্য জনসাধারণকে 2-1 হাজার টাকা খরচা করতে আমাদের সেমিনার জয়েন করতে হয়, আর তাও না হলে ইউটিউবে গিয়ে আমাদের ভিডিওগুলো দেখতে পারে। আচ্ছা। 2 নম্বর আমরা দিই ওষুধ, যেটা অ্যালোপ্যাথির ওষুধ। আপনি জানেন যদি হার্টের পেশেন্টের কোলেস্ট্রল বেশি আছে জেনেটিকলি, বা ট্রাইগ্লিসাইড বেশি আছে জেনেটিকলি, তাটা ওষুধ ছাড়া ওটা কন্ট্রোল হয় না। ব্লাড প্রেশার আছে, সুগার আছে, ওটার জন্য ওষুধ দরকার। ব্লাড পাতলা করার জন্য ওষুধ দরকার। তো মেডিকেল সায়েন্স থেকে আমরা ওটা নিয়েছি। ওষুধ আমরা দিই আর লাইফস্টাইল চেঞ্জ করি। যদি পেশেন্ট খুব ভালোভাবে চলে তাহলে এটাতেই ওর প্রিভেনশন হয়ে যাবে, আর রিভার্সালও হয়, কিন্তু একটু স্লো হয়। অনেক পেশেন্ট তাড়াহুড়োতে থাকে, বলে না এক্ষুনি কিছু করতে পারেন কিনা। তো আমরা দুটো আরও ট্রিটমেন্ট করি। একটা হলো সাউল ডিটক্স থেরাপি, এটা ডিটক্সিফিকেশন প্রসেস, ওটা থেকে ব্লকেজের রিভার্সালটা ফাস্ট হয়। আর একটা হলো ন্যাচুরাল বাইপাস, এটা আমেরিকান FDA অ্যাপ্রুভ নতুন ট্রিটমেন্ট, যেখানে হার্টের পেশেন্টদের এক্সট্রা টিউবগুলো খুলে দেওয়া হয়। আপনাকে বলে রাখি আমাদের 2টো কিডনি, একটা কিডনি আমরা ডোনেট করতে পারি। তার মানে কি আল্লাহ আমাদের একটা এক্সট্রা দিয়েছে কিডনি। জি, আমাদের একটা চোখ দিয়ে দেখা যেতে পারে 2টো দিয়েছে, একটা কান থেকে শুনতে 2টো দিয়েছে। সেরকমভাবে আমাদের হার্টেও 2টো সেট অফ টিউব আছে, একটা বন্ধ পড়ে আছে, একটা চালু আছে, সেটা আবার ব্লকেজ হয়ে গেল। এই বন্ধটা খুলে দিলেই তো হয়। বন্ধ খোলার মানে একটু বুঝিয়ে বলি, একটা আমার ব্যাগ আছে, সেটাতে একটা এক্সট্রা চেন রাখা আছে। যদি ব্যাগকে এক্সপ্যান্ড করতে চাই, চেনটা খুলে দিলে এক্সপ্যান্ড হয়ে যাবে। জি, সেরকম হার্টে একটা এক্সট্রা সেট অফ টিউব ছেড়ে রেখেছে গড। আচ্ছা। আর সেটাকে চালু করে দিলে ক্যাপাসিটি বেড়ে যাবে। জি, স্পোর্টসম্যানকে
ওর যে কোচ বলে এই গ্রাউন্ডের না 10টা চক্কর দৌড়াতে হবে তবে গ্রাউন্ডে নামতে দেবো। কেন? ওরা হার্টের ব্লাড সাপ্লাই বাড়াচ্ছে, ওই এক্সট্রা টিউবগুলো অটোমেটিক চালু হয়ে যায়। যদি হার্টের ডিমান্ড বাড়াবেন ওই এক্সট্রা টিউবে বেশি ব্লাড দেবেন, ওটা নিজে নিজে স্টার্ট হয়ে যায়। এই টিউবগুলো আমাদের ওপেন ছিল। হাজার হাজার বছর আগে আমরা থাকতাম জঙ্গলে, আর যদি জানোয়ার আমাকে মারতে চায় তাহলে বাঁচার একটাই উপায় দৌড়াও। জি। এই দৌড়ে দৌড়ে ওই এক্সট্রা টিউবগুলো চালু ছিল। আচ্ছা। এখন আমরা দৌড়ানো বন্ধ করে দিয়েছি, ওই এক্সট্রা টিউবগুলো বন্ধ পড়ে আছে। কি সহজ সুন্দর ভাষায় আপনি কথাগুলো বলছেন। এখন যে এক্সট্রা টিউবটাকে যদি আমরা খুলে দিতে পারি তাহলে বাইপাসের দরকার নেই, এটা হলো ন্যাচুরাল বাইপাস। আচ্ছা, হার্টের পেশেন্ট দৌড়াতে পারবে না, জি। তো ওদেরকে শুইয়ে ওদের পায়ের মাসলস গুলোকে স্কুইজ করা হয় ডিউরিং দ্য রিটার্ন অফ দ্য ব্লাড টুয়ার্ডস দ্য হার্ট। আচ্ছা। হার্ট পাম্প করে সিস্টল ব্লাডটা গেল, আর ওই ব্লাডটা যখন ফেরত আসছে তখন ওকে স্কুইজ করে দিয়ে ওকে এক্সট্রা ব্লাড হার্টে দিয়ে দিলাম। আচ্ছা। আর এরকম 1-1 ঘন্টা করে 40 ঘন্টা ট্রিটমেন্ট হলে হার্টে পুরো এক সেট এক্সট্রা টিউব চালু হয়ে যায়। এটাকে বলা হয় ন্যাচুরাল বাইপাস। বডি কাটতে হলো না। আমরা দেখলাম সাউলের সঙ্গে সিঙ্ক আমেরিকান গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে। ওয়ার্ল্ডের সব থেকে স্ট্রিনজেন্ট অ্যাপ্রুভাল হলো আমেরিকান গভর্নমেন্টের। জি। কোনো রকমের কোনো গোলমাল ওরা সহ্য করতে পারে না। ওখান থেকে ট্রিটমেন্ট অ্যাপ্রুভাল হয়েছে। আমাদের এখানে ওই মেশিনও লাগানো আছে কি যারা খুব এক্সট্রা অসুখ হয়ে গিয়েছে, যারা বেশি ব্লকেজ হয়ে গিয়েছে, তারা এই ন্যাচুরাল বাইপাসও করে নিতে পারে। তো এগুলো আমরা করাই। একটা ন্যাচুরাল বাইপাস একদিন করালে হয়তো 4,000 টাকা লাগে, না 3,000 টাকা লাগে, আর একটা ডিটক্স করাতে 4,000 টাকার মতো লাগে। সো দিস ক্যান বি ডান ফর সাম টাইম। তাহলে ওতে ব্লকেজটা এক্সট্রা ফায়দা হয়। বাট হোয়াট ইজ বেস ইজ লাইফস্টাইল চেঞ্জ। খাবার দাবার আর ওষুধ, এটা আমাদের বেস। আচ্ছা, আপনার আগামী পরিকল্পনা কি? মানে সাউল হার্ট সেন্টারকে নিয়ে কোনো পরিকল্পনা? আমরা চাই বাংলাদেশের এক একটা জায়গায় এরকম এডুকেশন হোক। আর ইন্ডিয়ার জন্য আমরা একটা প্ল্যান বানিয়েছি। একটা আমাদের এনজিও তৈরি হয়েছে, সেটার আছে কি ইন্ডিয়াতে 770 ডিস্ট্রিক্টে আমরা ভলেন্টিয়ার বেস করে একটা মুভি তৈরি করছি। প্রতিটা মানুষকে মুভি দেখতে হবে। জি। আপনার টিভি প্রোগ্রাম দেখে অনেকজন জানতে পারবে। সেরকম ভাবে ওই মুভিটা তৈরি হচ্ছে। হার্টের অসুখটা কি, কিভাবে তৈরি হয়, কিভাবে অ্যানজাইনা হয়, কিভাবে হার্ট অ্যাটাক হয়, এগুলো আমরা শেখাবো। আর প্রতিটা মানুষের কাছে যার হার্টের অসুখ নেই তাকেও শেখাবো, স্কুলে কলেজে শেখাবো। জি। সো দ্যাট ইন ফিউচার উই ক্যান প্রিভেন্ট হার্ট অ্যাটাকস। মানে So it's a বিনোদনের big মাধ্যমে মেসেজটা দেওয়ার মেসেজ। আর এটার জন্য টাকা পয়সার কিছু দরকার নেই, বিকজ দ্য মুভি দেখার জন্য পয়সা দেওয়ার আজকের দিনে কোনো দরকার হয় না। ভীষণ ভালো লাগছিল আপনার সাথে কথা বলতে, অনেক কিছু জানা হলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য বেশ অল্প সময় নিয়ে এসেছেন, তারপরও তার মধ্যে যে সময় করে আমাদের আয়োজনে সময় দিয়েছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনা আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।